সো আমাদের অধ্যায়ের নাম তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। এই অধ্যায়ে এখন আমরা হচ্ছে লেকচারটা স্টার্ট করব এবং অধ্যায়ের যে অংশগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট সেই অংশগুলো থিওরিটিক্যালি আলোচনা করব এবং আলোচনা করার পর সেকেন্ড স্টেজে তোমাদের এই যে লেকচার শিট থেকে কোশ্চেন্স গুলো সলভ করা হবে। ঠিক আছে, লেকচার শিটের যে কোশ্চেন্স গুলো এখানে আছে টাইপ ধরে ধরে আমরা সলভ করব। ঠিক আছে, আচ্ছা তো এই হচ্ছে আমাদের টোটাল কোর্স মানে লেকচার প্ল্যানটা আজকের দিনের জন্য। তো তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়ার প্রথম যে অংশটুকু, এটার একটা অংশ যেটা নিয়ে অনেকগুলো কনসেপ্ট আছে, আর একটা হচ্ছে চুম্বকত্ব অংশ। ওকে, চুম্বকত্ব অংশ নিয়ে আমরা লেকচারের শেষে আলোচনা করব এবং এটা 1 ঘন্টার স্টে হবে মিনিমাম। 1 ঘন্টার মধ্যে আশা করি ফুল অধ্যায়টা শেষ হয়ে যাবে। আচ্ছা, তো তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া জিনিসটা কি, যে একটা পরিবাহী তারের মধ্য দিয়ে যদি তুমি কারেন্ট পাস করো, ঠিক আছে, তাহলে তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্র ক্রিয়েট হবে। এটাই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়ার কনসেপ্ট। যে এই যে আমাদের তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া মানে একটা পরিবাহী তারের মধ্যে তুমি কারেন্ট পাস করবা, সেক্ষেত্রে দেখবা যে তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্র ক্রিয়েট হয়েছে। এই যে চুম্বক ক্ষেত্র ক্রিয়েট হয়েছে, এটা কেন ক্রিয়েট হইলো, এটার ফাংশনস কি, কোন ক্ষেত্রে কিভাবে কতটুকু মানের চুম্বক ক্ষেত্র আমরা পাবো, সেই জিনিসগুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা যাবে। ঠিক আছে, চুম্বক ক্ষেত্র এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়, একক হচ্ছে টেসলা, তাই না? চুম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা, প্রকাশ করা হয় বড় হাতের টি দ্বারা। আচ্ছা, তো এই হচ্ছে প্রথম কথা। তো এখানে প্রথম যে কনসেপ্টটা আমরা পড়বো সেটা হচ্ছে যে প্রথম যে কনসেপ্টটা পড়বো 1 নম্বর কনসেপ্ট, সেটা হচ্ছে একটা চুম্বক ক্ষেত্র। ওকে, ধরো নর্থ পোল সাউথ পোল, যে নর্থ পোল থেকে বলরেখাগুলো কোন দিকে যায়, সাউথ পোলের দিকে যায়, তাই না? বলো, নর্থ পোল থেকে বলরেখাগুলো সাউথ পোলের দিকে যায়। আচ্ছা, ওকে, তো এইভাবে আমাদের একটা চুম্বকের মধ্যে কন্ডিশনগুলো মানে বলরেখাগুলো কাজ করে। সো এখানে কথা যেটা, সেটা হচ্ছে প্রথম কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে এই চুম্বক ক্ষেত্রের মধ্যে তুমি যদি একটা ইলেকট্রনকে নিয়ে যাও, একটা আধানকে নিয়ে যাও, তাহলে কি দেখবা, চুম্বক ক্ষেত্রটা দ্বারা এই ইলেকট্রনটা একটা নির্দিষ্ট পরিমাণের বল প্রাপ্ত হবে, তাই না? একটা নির্দিষ্ট পরিমাণের বল প্রাপ্ত হবে। লাইক ধরো যে তুমি তোমার বাসায় বসে আছো, কেউ এসে দরজা নক করলো। ওকে, সো তুমি হয় দরজা খুলে তাকে ভিতরে ঢুকাবো, নাইলে বলবো যে না ভাই বাদ দিন, চলে আসেন, বাইর করে দিবা। ভিতরে ঢুকানোটা হচ্ছে আকর্ষণ, আর বাদ দিয়ে দেওয়া মানে যাইতে বলা হচ্ছে বিকর্ষণ। সো সেম ভাবে এখানে এই যে এই বলরেখার ভিতরে যখন একটা ইলেকট্রন প্রবেশ করবে, মানে একটা চার্জ প্রবেশ করবে, যে চার্জটাকে আমরা আদান কিউ দ্বারা প্রকাশ করলাম, আদান প্রবেশ করবে, সেক্ষেত্রে এই আদানটা কি হবে, এই চৌম্বক ক্ষেত্র দ্বারা একটা নির্দিষ্ট পরিমাণের বল প্রাপ্ত হবে। ঠিক আছে, সেটা হইতে পারে আকর্ষণ ধর্মী, হইতে পারে বিকর্ষণ ধর্মী। আচ্ছা, তো এই যে বল প্রাপ্ত হবে, সেই বল এফ ইকুয়াল টু ইকুয়েশন হচ্ছে কিউ ভি বি সাইন থিটা, কিউ ভি বি সাইন থিটা, যেখানে কিউ হচ্ছে আদান, ভি হচ্ছে যেই বেগে আমাদের ইলেকট্রনটা বা আদানটা চার্জটা গতিশীল, সেই বেগ ভি, বি হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক বি, তারা এইদিকে চুম্বক ক্ষেত্র গেছে, আর থিটা হচ্ছে এই যে আমাদের এই দুইটার অন্তর্গত কোণ। ওকে, থিটা হচ্ছে আমাদের ইলেকট্রনের বেগ এবং চুম্বক ক্ষেত্রের দিক, এই দুইটার অন্তর্গত কোণ, এটা হচ্ছে আমাদের নির্ণেয় থিটা। ঠিক আছে, তো এই হচ্ছে কিউ বিবি ভিবি সাইন থিটার কনসেপ্ট, যেখানে এটাকে যদি তুমি ভেক্টর ইকুয়েশন নাও, তাহলে ইকুয়েশনটা আসবে ভি ক্রস বি। ওকে, যে এফ ভেক্টর, তার মানে এটা হচ্ছে কি আমাদের বলটা একটা ভেক্টর রাশি, সেটা বুঝতে পারতেছো, তাহলে এফ ভেক্টর ইকুয়াল টু কিউ অফ ভি ক্রস বি। তো এটার সাথে আমরা আরো দুটো ডাটা এখানে আমরা ইনক্লুড করি সাধারণত, সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে সাইন 0 মান কত হয়, 0, তাই না? তখন ধরুন বলের মান, বল এফ ইকুয়াল টু হয় 0, এটাকে মিনিমাম ভ্যালু বলতে পারি, তাই না? আচ্ছা, আর থিটা ইকুয়াল টু যদি আমরা 90 ডিগ্রি বলি, ওকে, এফ ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বললে এফ এর মান ম্যাক্সিমাম পাওয়া যায়, সেটার ভ্যালু আসে কিউ ভি বি। আর থিটার মান যদি 180 বসাও, 180 ডিগ্রি বসাও, সাইন 180 ডিগ্রির মান কত হয় বলো, 0 হয়, তাই না? সো সেক্ষেত্রে আমাদের এখানে এফ এর মান চলে আসে, সাইন 180 ডিগ্রির মান কত আসে, 0 আসে না? বলো, সাইন 0 ডিগ্রির মান 0, 90 মান হচ্ছে 1, 180 মান হচ্ছে 0। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে বলের মান নেগেটিভ মানে 0 আসে। সো এফ মিনিমাম এই শর্তটা আসলো। সো এই হচ্ছে আমাদের থিটার তিনটা কন্ডিশন। তো থিটার মান যদি 0 হয়, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের দিক এবং ইলেকট্রনের গতিশীল হওয়ার দিক যদি একই ডিরেকশনে হয়, তাহলে আমাদের কোন প্রকার বল সেই চুম্বক ক্ষেত্র ফেস করবে না, মানে স্রোতের দিক আর লোকের দিক হচ্ছে একই দিকে, তো সেক্ষেত্রে কি হবে, আরামে জিনিসটা যাবে, তাই না? এরকম একটা কেস এখানে রাইজ করবে। তো এবার কথা হচ্ছে এখানে যে কোশ্চেন্সটা আসে ম্যাথমেটিক্যালি, সেটা হচ্ছে তোমাকে বলবে এরকম যে একটা ইলেকট্রনকে ওকে 10 টেসলা মানের চুম্বক ক্ষেত্রে
10 টেসলা মানের চুম্বক ক্ষেত্রে ধরো হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করা হলো। সেক্ষেত্রে ওকে কোন দিকে গতিশীল করা হলো, ধরো যে চুম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে, ওকে চুম্বক ক্ষেত্রের সাথে সরি বললে চুম্বক ক্ষেত্রের অভিলম্বের সাথে 30 ডিগ্রি কোণে গতিশীল করা হলো। ওকে কোনটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের অভিলম্বের সাথে 30 ডিগ্রি কোণে। আচ্ছা সো অভিলম্বের সাথে এই কথাটা এইভাবে দেয়, চুম্বক ক্ষেত্রের অভিলম্বের সাথে 30 ডিগ্রি কোণে হচ্ছে ইলেকট্রনটাকে গতিশীল করা হলো। ওকে কিসের অভিলম্বের সাথে? চুম্বক ক্ষেত্রের অভিলম্বের সাথে। আচ্ছা চৌম্বক ক্ষেত্রের অভিলম্বের সাথে 30 ডিগ্রি কোণে গতিশীল করা হলো। এক্ষেত্রে ইলেকট্রনটা কি পরিমাণ বল প্রাপ্ত হবে সেটা তোমাকে বের করতে বললো। তো F = বুঝতে পারতেছো QVV sin থিটা। কিউ এর মান হচ্ছে ইলেকট্রনের আদান 1.6 × 10⁻⁹, তাই না? ইলেকট্রনের আদান। ভি এর মান হচ্ছে কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। বি হচ্ছে চুম্বক ক্ষেত্র যেটার মান হচ্ছে 10 টেসলা ইনটু sin 30 হবে না 60 হবে? অবশ্যই দেখো চুম্বক ক্ষেত্রের অভিলম্বের সাথে। সো অভিলম্ব মানে হচ্ছে এই যে আমাদের এখান থেকে যে লম্ব, চুম্বক ক্ষেত্রে যে লম্ব, এই কোণটা দিয়ে দিছে, এই কোণটা দিয়ে দিছে আমাদের কত ডিগ্রি? 30 ডিগ্রি, তাই না? তাহলে চুম্বক ক্ষেত্রের সাথে থিটাটা কার সাথে কোণ? চুম্বক ক্ষেত্রের সাথে কোণ। তাহলে থিটাটা হচ্ছে যেহেতু চুম্বক ক্ষেত্রের সাথে কোণ, তাহলে বলো এই ইলেকট্রনটা চুম্বক ক্ষেত্রের সাথে যে টোটাল কোণ 90 হলে এই পাশে 30, এই পাশে হবে কত? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এখানে হবে sin 60 ডিগ্রি, তাই না? আচ্ছা ওকে তাহলে এইটুকু তো বুঝলাম আমরা। তাহলে 10 10 100 হয়ে যাবে। তাহলে এখানে 10 এর পাওয়ার 2টা কমে যাবে। 1.6 × 10⁻⁹ আর 10 sin 60 মান কত হয়? √3/2, তাই না? সো √3/2 এটা আসলো। তো √3/2 যদি আসে তাহলে 2 দ্বারা কাটাকাটি করলে 0.8, তাই না? দেখো 0.8 ইনটু √3 মানে হচ্ছে 1.73 ইনটু 10⁻⁻⁹, তাই না? আচ্ছা তারপর ক্যালকুলেশন যদি করতে চাও, হাতে যদি ক্যালকুলেশন দেখতে চাও, আমি একটু দেখাই দিই তাহলে। এর পরের লাইন, ঠিক আছে, এর পরের লাইন সেটা হবে একটু হিজিবিজি হয়ে গেছে জায়গাটা ইয়ে করার জন্য। তো 8 দ্বারা গুণ করে দিয়ে 3 8 24 4, হাতে হচ্ছে 2, 8 নং 7 8 7 8 56, তাই না? 56 আর 2 এ 57 58 8, হাতে হচ্ছে 5, 8 একে 8, 8 5 13, তাই না? 2 ঘর আগে দশমিক, 1 ঘর আগে দশমিক, টোটাল 3 ঘর আগে দশমিক ইনটু 10⁻, আচ্ছা এখানে -19 কেন লিখলাম? 2 ঘর কমে যাবে, তাই না? -17, 10⁻⁻17 -17 বলের একক হচ্ছে নিউটন। 10⁻⁻17 বলের একক হবে নিউটন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ ওকে। সো এই হচ্ছে আমাদের এই কোশ্চেন নিয়ে কথাবার্তা, তাই না? তাহলে দেখো হাতে কিন্তু আমরা টোটাল অঙ্কের ক্যালকুলেশন শিখলাম এবং এই থিওরির আন্ডারে ম্যাথ ভর্তি পরীক্ষায় আসে, তার জন্য তোমাদেরকে অঙ্কটা আমি করাই দিলাম, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য। আচ্ছা তাহলে আশা করি এটুকু বোঝা নিয়ে কারো কোনো সমস্যা নাই, কোনো কনফিউশন থাকলে একটু জানাও, তাহলে আমরা সলভ করে দিব। এটা হচ্ছে আমাদের প্রথম থিওরি যে যদি কি হয় বলো, একটা ইলেকট্রন গতিশীল হয় তাহলে কন্ডিশন গুলো কি কি অ্যারাইজ করবে সেটা আমরা শিখলাম। এবার কথা হচ্ছে আমরা পরের পার্টে যাব। এইটুকু নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নাই। এরকম কোনো কোশ্চেন দিলে আশা করি পারবা। আচ্ছা এখানে পরের কোশ্চেনটা আরো চমৎকার একটা কোশ্চেন, আমি একটু করাই দেখো। এই কোশ্চেন গুলো এভাবে আমি গত বছরও পড়াইছি ভর্তি পরীক্ষায়। তোমাদের কিছু লেকচার এখানে যেগুলো নিছিলাম আগে, ওই লেকচার গুলো কি হয়েছিল যে অগোছালো ছিল একটু, তাই না? কিছু কিছু লেকচার অগোছালো ছিল, ওগুলো হচ্ছে কি হয়েছে যে লেকচার শিট ছিল না বা অন্য কোনো সমস্যা হতে পারে, কনসেন্ট্রেশন আমার কম ছিল। তো হচ্ছে লেকচারগুলো নরমালি অগোছালো থাকে না, অনেক গোছানো থাকে। আচ্ছা দেখো আমরা এবারে পরের লেকচারের কনসেপ্টে আসি। সো এখনকার কনসেপ্ট হচ্ছে পরের কোশ্চেন যে দেখো কোশ্চেনটা হচ্ছে খুবই চমৎকার কোশ্চেন। সেটা হচ্ছে একটা ইলেকট্রনকে তুমি ধরো যে একটা নির্দিষ্ট, যে আমি আগে কোশ্চেনটা বলি যে কোন একটা ইলেকট্রনকে মানে একটা আধান ইলেকট্রনকে 10 টেসলা মানের চুম্বক ক্ষেত্রে 10 মিটার পার সেকেন্ড বেগে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করা হলে তা হচ্ছে কোন একটি চুম্বক ক্ষেত্রে, তা কোন একটি চুম্বক ক্ষেত্রের অভিলম্ব বরাবর, সরি এখানে লাইনটা বলা হয়েছে কোন বরাবর গতিশীল করা হলে, অভিলম্ব বরাবর গতিশীল করা হলে, অভিলম্ব বরাবর। ওকে হ্যাঁ কোশ্চেনটা এবার শুনো যে একটি ইলেকট্রনকে 10 টেসলা মানের চুম্বক ক্ষেত্রের অভিলম্ব বরাবর
10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করা হলে তা বৃত্তাকার পথে ঘুরতে থাকলো, বা অভিলম্ব বরাবর গতিশীল করা হলে তা কত ব্যাসার্ধের করা হলে, অভিলম্ব বরাবর গতিশীল করা হলে, ওকে, গতিশীল করা হলে তা কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। ওকে, ঘুরতে থাকবে। এটা খুব চমৎকার একটা কোশ্চেন, পরীক্ষা আসে। ওকে, তো এই হচ্ছে কথা। কোশ্চেনটা আমি আবার একটু রিপিট করি, যে একটি ইলেকট্রনকে 10 টেসলা মানের চৌম্বক ক্ষেত্রের অভিলম্ব বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করা হলে তা কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। অর্থাৎ যদি এটা একটা চুম্বক ক্ষেত্র হয়, এটার অভিলম্ব বরাবর তুমি যদি ইলেকট্রনটাকে গতিশীল করাও, তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে বৃত্তাকার পথে ইলেকট্রনটা এভাবে ঘুরতে থাকবে। ঠিক আছে, এটা একটা বেসিক প্রপার্টিজ কেন্দ্রমুখী বল কেন্দ্র বিমুখী বলের ব্যাপারগুলোর কারণে। সো এখানে কথা হচ্ছে কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতে থাকবে সেটা তোমাকে বের করতে বলছে। এটা খুবই চমৎকার কথা, যে এখানে কিউভিভি সাইন থিটা, এই বলটা আসলে কেন্দ্রের দিকে কাজ করবে। ঠিক আছে, ইলেকট্রনের দিকে, মানে আমাদের চুম্বকের দিকে কাজ করবে, আর কেন্দ্রের থেকে বাইরের দিকে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে mv²/r। তো এই হচ্ছে কনসেপ্ট। তো সেক্ষেত্রে এখানে হবে কিউভিভি সাইন থিটা ইকুয়াল টু হবে mv²/r। ঠিক আছে, সো ভি এর সাথে এটা কাটাকাটি গেলে একটা ভি থাকে, তাহলে ব্যাসার্ধ r ইকুয়াল টু m/mv/qb। ওকে, যেহেতু থিটা ইকুয়াল টু অভিলম্ব বরাবর না, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। sin 90 মান কত হবে 1, তাই না? sin তো বাদ হয়ে যাবে। তো r ইকুয়াল টু mv/qb, এটা डायरेक्टली এমসিকিউ তো আসে অনেক সময়, তো ডাটা দিয়ে, বেসিক ডাটা দিয়ে, আর ম্যাথের মধ্যে দিলে তো এভাবে করতে পারবা, তাই না? আর ক্যালকুলেশনসটা কেমনে করব দেখো, m এর মান তো হচ্ছে ইলেকট্রনের ভর 9.1 10⁻³ কেজি, v এর মান তো বলিছে 10, আর হচ্ছে q হচ্ছে 1.6 10⁻⁻19, আর v এর মান তো চৌম্বকের মান 10 টেসলা আমরা ধরছি, তাই না? তো 10 তো কাটা যায়, তাই না? এই এক ঘোরাকে দশমিক, এক ঘোরাকে দশমিক কাটা যায়। তারপর 10⁻31 আর হচ্ছে -19, -19 এর উপরে উঠলে +19 হয়ে যাবে। তাহলে 10⁻, এখানে কত আসবে বলো? 9 10 11 2, এখানে হচ্ছে 2 1, তাই না? তো 10⁻−12 থাকবে। আর তারপর 16 91, তাই না? 91/16, সো 516 কত বলো? 85, তাই না? 516 80, সো 5 এখানে 5.8 সামথিং এখানে বসবে। ঠিক আছে, সো 91/16 কত হয় ক্যালকুলেশন করলে একটু মুখস্থ রাখবে, কারণ এই ডাটাটা অনেক কাজে লাগে। 91/16 এই অধ্যায়ের ক্যালকুলেশনের জন্য 5.68। আচ্ছা, 5.68 ইনটু এত 91/16, এরকম ডাটা কিন্তু অনেক কাজে আসবে, ফিজিক্সও আসবে, কেমিস্ট্রিতেও আসবে। কেমিস্ট্রি কিন্তু ইলেকট্রন নিয়ে কাহিনী আছে, সো এটা তখন কাজে লাগবে। তাইলে দেখো এখানে আমাদের কি বললাম এই কনসেপ্টে, যে যদি আমি অভিলম্ব বরাবর গতিশীল করি তাহলে সেটা বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, সেই ক্ষেত্রে কনসেপ্টে এটা আসে। এই দুটো কনসেপ্টের আন্ডারে অলরেডি ম্যাথ আছে, ভর্তি পরীক্ষা আসছে, সেগুলো তোমাদেরকে আমরা একটু পরে করাবো। আচ্ছা, তাহলে আশা করি প্রথম কনসেপ্ট নিয়ে যে কনসেপ্টটা আমরা ব্যাখ্যা দিলাম, এটা এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা নাই, তাই না? এটুকু সবাই বুঝতে পারছো। এবার আমরা সেকেন্ড কনসেপ্টে যাই। কোনো সমস্যা থাকলে একটু রেজ হ্যান্ড করবে, এই থিওরিতে সমস্যা থাকার কথা না। ওকে, রেজ হ্যান্ড করবে। আচ্ছা, টাইপ 2 তে যাই আমরা, সেকেন্ড কনসেপ্টে যাই। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে, প্রথম কনসেপ্টে আমরা কি শিখছিলাম, যে একটা মাত্র ইলেকট্রন গতিশীল করছিলাম। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে একটা মাত্র ইলেকট্রন না, যদি অনেকগুলো ইলেকট্রন, অর্থাৎ একটা পরিবাহী তারকে তুমি গতিশীল করলা, যে কি করলা, যে একটা চুম্বক ক্ষেত্র নর্থ পোল সাউথ পোল, সো নর্থ থেকে সাউথের দিকে আমাদের বলরেখাগুলো যাবে, তাই না? চুম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে এরকম, নর্থ থেকে সাউথের দিকে বলরেখাগুলো যাবে। সো এখন তুমি কি করছো, যে একটা পরিবাহী তারকে নিয়ে আসলা, যে পরিবাহী তারের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এবং যে পরিবাহী তারের দৈর্ঘ্য হচ্ছে এল। ঠিক আছে, তো এবার কথা হচ্ছে, পরিবাহী তারের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, ইট মিন্স হচ্ছে এখানে অসংখ্য ইলেকট্রন আছে, তাই না? আগের বারের কনসেপ্টে একটা মাত্র চার্জ ছিল বা একটা মাত্র ইলেকট্রন ছিল, এখন অসংখ্য ইলেকট্রন চলে আসছে। আচ্ছা, তো এই শর্তে আমাদের এই পরিবাহী তারের উপর কি পরিমাণ বল প্রাপ্ত হবে সেটা আমরা বের করব। সেই বলের পরিমাণ হবে F = ILB sin থিটা। ঠিক আছে, যেখানে I হচ্ছে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, L হচ্ছে পরিবাহী তারের দৈর্ঘ্য, B হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান, আর থিটা হচ্ছে এদের অন্তর্গত কোণ, তাই না?
তো এইটাকে ভেক্টর ইকুয়েশন হিসেবে লেখা যায় আই অফ এল ক্রস বি, ভেক্টর ইকুয়েশন হিসেবে এভাবে লেখা যায়। আর সেকেন্ডলি থিটার শর্তগুলো আগের মতো দেওয়া যায়। থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে এফ ইকুয়াল টু 0, এবং থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে এফ ইকুয়াল টু এফ ম্যাক্স, এটা হচ্ছে কত আই এল বি, তাই না? থিটার শর্ত এটা দেওয়া যায়। আচ্ছা ওকে, তো আশা করি এটুকু নিয়ে বোঝা নিয়ে কোনো সমস্যা কারণ নাই। এবার কোশ্চেনে আসি। কোশ্চেনটা যেটা দিবে, যে ধরো তোমাকে বললো সেটা হচ্ছে 10 মিটার দৈর্ঘ্য একটা পরিবাহী তার, যার মধ্য দিয়ে ধরো 10 টু দি পাওয়ার -2, ওকে, 10 টু দি -2 অ্যাম্পিয়ার কারেন্ট পরিবাহিত হচ্ছে, এবং হচ্ছে সেকেন্ড ডাটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান ধরো 10 টেসলা, ঠিক আছে। আর হচ্ছে অন্তর্গত কোণ ধরো 30 ডিগ্রি, সেক্ষেত্রে বলের মান কত? সহজ ডাটা দিলাম, ডিরেক্টলি মান বসাবো এই সূত্রের মধ্যে। এফ ইকুয়াল টু আই এর মান হচ্ছে কত 10 টু দি পাওয়ার -2, আই এল, এল এর মান হচ্ছে চুম্বকের দৈর্ঘ্য মানে পরিবাহী তারের দৈর্ঘ্য 10 মিটার, বি এর মান হচ্ছে টেসলা 10, আর sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাই না? একক হচ্ছে নিউটন। সো 10 10 100, 100 আর 10 -2 বাদ যাবে, 0.5 নিউটন এরকম আসে, তাই না? ওকে, তো এই জিনিসটা এভাবে করে দিলাম আমরা সহজ করে, ঝামেলা বাদ দিয়ে, তাই না? আচ্ছা, এই হচ্ছে কথা। এখানে আমরা আগের সূত্রতে আরেকটু কথা একটু বলে রাখি, যে এফ ইকুয়াল টু কিউ ভি ভি সাইন থিটা। এখানে দেখো কিউ এবং ভি এর মধ্যে সম্পর্ক কিউ সমানুপাতিক 1/v, তাই না? তো এই জন্য কিউ ইনটু ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট আসছে। ওকে, তো এই জায়গায় একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে দুইটা আধান, একটা হলো যে ইলেকট্রন আর একটা হচ্ছে প্রোটন, তাই না? সো আমাদের বা এখান থেকে তুমি এটা বলতে পারো ভি সমানুপাতিক 1/কিউ, তাই না? ভি সমানুপাতিক 1/কিউ, তাইলে v1 ডিভাইড বাই v2 ইকুয়াল টু নিচে হবে q1 উপরে হবে q2, তাই না? এই জিনিসটা তো বুঝতে পারছো, তাই না? এই জিনিসটা আমাদের কাজে লাগবে। আচ্ছা ওকে, সো এইটুকু নিয়ে আমরা আর বেশি কথাবার্তা না বাড়াই, আমরা আরেকটু কথায় যাব। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে এটার সাথে লিংক করা আমি 2-4টা কোশ্চেনও দিয়ে দিচ্ছি, দেখাই দিচ্ছি একসাথে, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে, ঠিক আছে? বুঝতে যেতে সহজ হয় তার জন্য কোশ্চেন দিচ্ছি, দেখো। ওকে, সো এই যে দেখো 5 নম্বর কোশ্চেন। আচ্ছা, তো 5 নম্বর কোশ্চেনে আমাদের, আচ্ছা হ্যাঁ, 5 নম্বর কোশ্চেনে দেখো, এই যে এক ইলেকট্রনের চার্জ ই আর হচ্ছে ফোটন কণা আলফা কণার চার্জ হচ্ছে 2e, তাদের বেগের অনুপাত প্রোটন বাই আলফা, তাই না? সো ফোটনের জন্য চার্জ হচ্ছে ই, আর আলফা কণার চার্জ হচ্ছে 2e, সো ফোটন বাই আলফা, তাই না? ফোটন বাই আলফা, সো ফোটন বাই আলফা, ভি ফোটন ডিভাইড বাই ভি আলফা, তাহলে নিচে হবে কিউ ফোটন উপরে হবে কিউ আলফা। সো ফোটন কণার চার্জ হচ্ছে ই, আলফার হচ্ছে 2e, তাই না? সো ফোটন কণার চার্জ হচ্ছে ই আলফার হচ্ছে 2e, তাই না? ই কাটা গেল, তাহলে এদের অনুপাত কত হবে 2 হয়ে যাচ্ছে, তাই না? যে ভি প্রোটন বা ভি আলফা ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। এটা কিন্তু এখান থেকে আসে শর্ত, দেখে রাখতে পারলে বা বুঝে রাখতে পারলে সমস্যা নাই, সহজে অ্যান্সার করতে পারবা, তাই না? আচ্ছা ওকে, তো সেক্ষেত্রে এই কোশ্চেনসটা আমরা সলভ করলাম, এই জায়গার মধ্যে এই কোশ্চেনসটা পাওয়া গেল, সলভ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এটা ছিল কত নম্বর কোশ্চেন? 5 নম্বর কোশ্চেন। আচ্ছা, তারপর দেখো 4 নম্বর কোশ্চেনে আসো, ঢাকা বিশ্ববিদ্যালয় 15-16, এই যে 10 সেন্টিমিটার, এটাকে মিটারে নিতে হবে, 10 টু দি পাওয়ার -2 হয়ে যাবে, তাই না? 10 ইনটু 10 টু দি পাওয়ার -2 মিটারের 2 অ্যাম্পিয়ার, ওকে, তড়িৎ প্রবাহ এত টেসলা মানে লম্বভাবে, অর্থাৎ থিটার মান 90 ডিগ্রি স্থাপন করা হলো, তার উপর প্রযুক্ত বলের মান চাইলো। ওকে, সো এই কোশ্চেনটা তো আরো সহজ কোশ্চেন, চমৎকার কোশ্চেন। তো এই কোশ্চেনের ক্ষেত্রে ওকে, যে আই এর মান দিয়ে দিছে 2, এল এর মান হচ্ছে 10 সেন্টিমিটার মানে 10 ইনটু 10 টু দি পাওয়ার -2 মিটার, তারপর বি এর মান হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান 0.2, তাই না? 0.2, আর হচ্ছে থিটার মান 90 ডিগ্রি বলছে, তাই না? থিটার মান 90 ডিগ্রি বললে অবিলম্ব বরাবর 1 হয়। সো এই যে আমাদের 2 দুগুণে 4, তাই না? 0.4 ইনটু 10 টু দি পাওয়ার -1 হয়, তার মানে 0.04 এত নিউটন হচ্ছে অ্যান্সার, তাই না? তো এই জিনিসটা এভাবে চলে আসে 10 টু দি পাওয়ার -1 আর 0.4, তাহলে হচ্ছে 10 টু দি পাওয়ার এই যে 0.01, তো সেভাবে জিনিসটা এভাবে চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা এইটুকু হচ্ছে আশা করি প্রত্যেকেই ঠিকঠাক মতো বুঝতে পারছি, এইটুকু বুঝে নিয়ে কোনো সমস্যা নাই। আমরা এবার পরের অংশে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ওকে, সো দুইটা কনসেপ্ট মোটামুটি কমপ্লিট।
3 নম্বর কনসেপ্টে যাই। দেখো 3 নম্বর কনসেপ্টটাও অনেক সুন্দর এবং দরকারি। এই জিনিসগুলো এভাবে পড়ে রাখতে পারলে মোটামুটি তুমি ভর্তি পরীক্ষায় কোশ্চেন কমন পেয়ে যাবা। এর বাইরে কোনো কোশ্চেন আসে না বা নরমালি আসার চান্সও নাই, কারণ ভর্তি পরীক্ষা ক্যালকুলেটর যেহেতু নাই, এগুলাকে এভাবে ইউজ করে কোশ্চেন দেয়। আচ্ছা, ওকে, সো এবার হচ্ছে বিও-সেভার্ট সূত্র। ওকে, বিও-সেভার্ট সূত্র। আচ্ছা, বিও-সেভার্ট সূত্র প্রথম লাইনটা লিখে রাখো, এটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের জন্য প্রযোজ্য, তাই না? বিও-সেভার্ট সূত্র কিসের জন্য প্রযোজ্য? অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের জন্য প্রযোজ্য। আচ্ছা, তো এটা কিভাবে সলভ করবো? দেখো যে অসীম দৈর্ঘ্যের একটা পরিবাহী তার, এটার মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। সো আমরা কি জানি, তড়িৎ প্রবাহের চুম্বকীয় হতে জানি যে একটা পরিবাহী তারের মধ্য দিয়ে যদি কারেন্ট পাস করে তো তার চারপাশে চুম্বক ক্ষেত্র ক্রিয়েট হবে, তার মানে এইটার চারপাশে চুম্বক ক্ষেত্র ক্রিয়েট হবে। তো আমাদের বাসা বাড়ির যে বর্তনীর লাইনগুলো আছে, এই লাইনগুলোর তার দেখবো অনেক চিকন, আর এর বাইরে রাবারের একটা মোটা আবরণ দেওয়া আছে, যেন একটাই কারণ, যাতে চুম্বক ক্ষেত্র যে অস্থায়ী চুম্বক ক্ষেত্রটা ক্রিয়েট হবে, এটার কারণে যেন কোনো প্রকার ইমপ্যাক্ট না পড়ে, সেফ থাকে তারগুলো, সেটার জন্য বাইরের দিকে লেয়ারটা টানানো থাকে, বুঝছো? আচ্ছা, তো সেক্ষেত্রে এবার এখানে আসি যে পরিবাহী তারের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। এই আই পরিমাণ কারেন্ট যাওয়ার ফলে ধরো যে এখানে একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিলা, যেহেতু এটা অসীম দৈর্ঘ্যের একটা পরিবাহী তার, তো অসীম দৈর্ঘ্যের সাপেক্ষে এইটুকু অংশ অনেক ছোট, যেটার পরিমাণ আমরা ডিএল ধরতেছি। সো এই ডিএল এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটুকুর জন্য এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব আর দূরত্বে পি বিন্দুতে যে পরিমাণ চুম্বক ক্ষেত্র ক্রিয়েট হবে সেটা আমরা বের করব। যেহেতু এখানে ক্ষুদ্র দৈর্ঘ্য নিছো, তার মানে এখানে চুম্বক ক্ষেত্রের মানও অনেক কম হবে, সেটা বুঝতে আমরা ডিভি নিলাম, আর এখানে উৎপন্ন কোণ ধরে নিলাম থিটা। ঠিক আছে, তো ডিভি ইকুয়াল টু হবে নিউ নট বাই 4 পাই অফ আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার, তাই না? যেখানে নিউ নটের মান তো তুমি জানো 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, তো 4 পাই 4 পাই কাটা যাবে, তাহলে 10 টু দি পাওয়ার -7 অফ আই ডিএল সাইন থিটা ডিভাইড বাই আর স্কয়ার। এখান থেকে ভর্তি পরীক্ষার জন্য একটা কোশ্চেন, সেটা হচ্ছে ধরো তোমাকে বললো আমাদের কি বললো বলো, যে পরিবাহী তারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, থিটার মান যদি 90 ডিগ্রি হয় এবং দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, তাহলে ডিভি ইকুয়াল টু কত হবে? তাহলে ডিভি ইকুয়াল টু হবে 10 টু দি পাওয়ার -7 ইনটু ডিএল, তাই না? সেক্ষেত্রে ডিভি সমানুপাতিক ডিএল হয়ে যাবে, তাই না? 10 টু দি পাওয়ার -7 কে কনস্ট্যান্ট ধরে ডিভি সমানুপাতিক ডিএল হয়ে যাবে। এবং কোশ্চেনটা দেয় এভাবে ভর্তি পরীক্ষায়, যে ডিভি সমানুপাতিক ডিএল কখন সম্ভব? সো অপশনগুলোর মধ্যে থাকবে এটা, যে হচ্ছে আই ইকুয়াল টু 1 মিটার, মানে পরিবাহী তারের মধ্যে দিয়ে একক পরিমাণ কারেন্ট যাইতে হবে, এবং সেক্ষেত্রে থিটার মান হতে হবে 90 ডিগ্রি, এবং আমাদের পরিবাহী তার হতে বিন্দুর দূরত্ব হইতে হবে 1 মিটার। এই শর্তের আন্ডারে ডিভি সমানুপাতিক ডিএল হওয়া সম্ভব, তাই না? সো এই জিনিসগুলো ইনস্ট্যান্ট মুখস্থ পরীক্ষা হলে মাথায় আনতে চাইলে একটাই উপায়, প্র্যাকটিস করে যেতে হবে, এটা ছাড়া কোনো বিকল্প নাই। আচ্ছা, সো আশা করি এইটুকু বুঝে নিয়ে কারো কোনো সমস্যা নাই, সবাই ঠিকঠাক মতো বুঝতে পারতেছো। বিও-সেভার্ট সূত্রের মধ্যে দুইটা অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে যে সোজা তারের জন্য, তাই না? সোজা তারের জন্য, আর একটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর জন্য, তাই না? বৃত্তাকার কুণ্ডলীর জন্য। আচ্ছা, ওকে, সো সোজা তারের জন্য যে সূত্রটা ছিল সেটা কি ছিল বলো? বি ইকুয়াল টু নিউ নট আই বাই টুয়াইস পাই এ। আর বৃত্তাকার কুণ্ডলীর জন্য বি ইকুয়াল টু ছিল নিউ নট আই বাই 2r, তাই না? এবং এখানে পাক সংখ্যা n হিসাব করা হয়েছে, তাই না? পাক সংখ্যা আমরা n নিতাম, পাক সংখ্যা n নিয়ে আমরা কাজ করতাম। তো এই হচ্ছে আমাদের বিও-সেভার্ট সূত্রের দুইটা অ্যাপ্লিকেশন, বি ইকুয়াল টু নিউ নট আই বাই টুয়াইস পাই এ, আর একটা হচ্ছে আমাদের বৃত্তাকার কুণ্ডলীর জন্য, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এক্ষেত্রে এই হচ্ছে কি বলো, যে পরিবাহী তার হতে দূরত্ব, তাই না? যে সোজা তারের জন্য হচ্ছে এই যে ধরো যে এই তারের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এখান থেকে সোজা লম্ব দূরত্ব এই যে কত দূরত্বে, এই দূরত্বে এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত সেটা তুমি বের করবা। আর বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে এখানে সেটা কি করা হতো, বৃত্তের কেন্দ্রে কি পরিমাণ চুম্বক ক্ষেত্র ক্রিয়েট হচ্ছে সেটা আমরা বের করতাম, তাই না? এবং সেই কন্ডিশনে এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ আর, তাই না? আর হচ্ছে ব্যাসার্ধ আর কে ইন্ডিকেট করে। আচ্ছা, তো এইটুকু তো আমরা ব্যাখ্যা দিলাম, এটার সাথে আমাদের শর্ট একটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটা আমরা এখন একটু দেখব। আচ্ছা, তো সেই অ্যাপ্লিকেশনে আমাদের তড়িৎ প্রবাহের যে সূত্র ছিল আই ইকুয়াল টু, ইকুয়েশন শিখছিলাম না বলো, যে আমি একটু লিখে দিচ্ছি, দেখো এইটুকু আমি একটু মুছে ফেলি, এটা তো থিওরি, এটা আমরা বুঝতে পারছি আশা করি, মুছে দিচ্ছি। ওকে, তো আই ইকুয়াল টু তোমরা জানো
কিউ বাই টি, তাই না? আচ্ছা, তো আই ইকুয়াল টু কিউ বাই টি, এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নাই। আর এই যে টি সময়, তাই না, সেই সময়টা হচ্ছে কি বলো, যদি বৃত্তাকার কুণ্ডলী আমি কল্পনা করি, এই বৃত্তাকার কুণ্ডলীর পরিধি হচ্ছে টুয়াইস পাই আর, এবং এটা যদি একবার ঘুরে আসে, ওকে, তো সেক্ষেত্রে সে সময় টি ইকুয়াল টু হবে এস ইকুয়াল টু ভি টি, তাই না? ভি, তাহলে টি ইকুয়াল টু এস বাই ভি। এস হচ্ছে টুয়াইস পাই আর ভি হচ্ছে ইলেকট্রনের বেগ ভি। ঠিক আছে, ইলেকট্রন চিন্তা করলাম, ইলেকট্রনের বেগ ভি। সো ইলেকট্রন যদি চিন্তা করি, তাহলে এখানে কিউর পরিবর্তে ই দেওয়া যাবে, ই বাই টি লেখা যাবে, ই বাই টি লেখা যাবে। আচ্ছা, ওকে, তাহলে এইটুকু তো বুঝতে পারছো আশা করি সবাই। সো এই জায়গায় এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওই যে বৃত্তাকার কুণ্ডলী বি ইকুয়াল টু নিউ নট আই বাই টুয়াইস আর ইনটু এন, এই সূত্রের মধ্যে এটা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব দেখো, বি ইকুয়াল টু নিউ নট আই, আই মানে হচ্ছে ই বাই টি, তাই না? সো টি এর মান হচ্ছে এত, তাইলে এই যে এখানে লেখা যাবে কত বলো, এই যে টি এর মান যদি এত হয়, তাহলে এখানে টুয়াইস পাই আর ইনটু ই ইনটু ভি, তাই না? সো নিউ নট আই, আই মান হবে ই ইনটু ভি ডিভাইড বাই টুয়াইস পাই আর ইনটু নিচে হচ্ছে 1/2r ইনটু n, তাই না? এই জিনিসটা চলে আসে না বলো? আচ্ছা, তো সেক্ষেত্রে তখন ইকুয়েশন কি আসে, নিউ নট ই ভি, ওকে, ডিভাইডেড বাই 4 পাই, আচ্ছা, আর স্কয়ার, ওকে, ইনটু n। আচ্ছা, ওকে, আমি একটু নিচে নামাই দিই। আচ্ছা, ওকে, সো এই জিনিসটা এই বি এর ক্ষেত্রে ইকুয়েশনটা এরকম একটা ইকুয়েশনে কনভার্ট হয়, তাই না? ইকুয়েশনটা একটু চিনে রাখো, এটা খুব কাজে লাগবে আমাদের ম্যাথ সলভের ক্ষেত্রে। আশা করি এইটুকু বুঝতে পারছো সবাই। আচ্ছা, সো এবার আমরা একটু পরের পার্টে যাবো। তাহলে আমরা এখানে তিনটা জিনিস বললাম, একটা হচ্ছে বিয়োসেবার সূত্র, যেটার ক্ষেত্রে এখানে একটা ক্যালকুলেশন ফরম্যাট ছিল, আর বিয়োসেবার সূত্র দুটো অ্যাপ্লিকেশন, সোজা তারের জন্য আর বৃত্তাকার কুণ্ডলীর জন্য, দুটো কনসেপ্ট এখানে আমরা শেষ করলাম, তাই না? এবার আমরা পরবর্তী অংশে যাব। আচ্ছা, তার আগে এই অংশটুকু নিয়ে আমি একটা কোশ্চেন তোমাদেরকে দেখায় রাখি। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে, হ্যাঁ দেখো, ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19 দেখো, ই মানের একটি চার্জ, ওকে, আমাদের আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে ভি দ্রুতিতে ঘুরছে। সো বৃত্তের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত? তাহলে সেটা একটু আগে আমি তোমাদেরকে যে বের করে দেখালাম, নিউ নট ই ভি, ওকে। তো এখানে পাক সংখ্যা n ইকুয়াল টু 1 ধরা হয়েছে। সো পাক সংখ্যা n ইকুয়াল যদি 1 ধরা হয়, তাহলে n এখানে বাদ হয়ে যাবে, ওকে। পাক সংখ্যা হচ্ছে 1, মানে একটি কুণ্ডলী। তো সেক্ষেত্রে নিউ নট ইভি ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার, তাই না? এই যে নিউ নট ইভি বাই 4 পাই আর স্কয়ার, অপশন নাম্বার এ একটু দেখে রাখো, এন্ড সেটা দেখো এখানে আসছে নিউ নট ইভি বাই 4 পাই আর স্কয়ার, তাই না? তো এই ক্যালকুলেশনস গুলোর কনভারসেশন আসলে ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলো ভর্তি পরীক্ষায় ঘুরে ফিরে আসে, সহজ জিনিসই আসে, কিন্তু প্র্যাকটিসে রাখা লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নটা এরকম করতেছে এখন, ওকে। কারণ তোমাকে সহজ সহজ জিনিসগুলো থেকেই, যেহেতু ম্যাথ দিতে পারতেছে না, ক্যালকুলেটর নাই বলে, সেই জন্য এখন সূত্রের মধ্যে কনভারসেশন ভর্তি পরীক্ষায় চায়, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি এইটুকু তোমাদের বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। আমরা এবার এখানে পরের পার্টে যাবো, তাই একটু লেকচারটা স্ক্রিনশট দিয়ে রাখো, উঠে রাখো, ঠিক আছে? একটু লেকচারটা স্ক্রিনশট দিয়ে রাখো বা উঠে রাখো। আচ্ছা, আশা করি স্ক্রিনশট দেওয়া শেষ, আমরা পরের অংশে যাচ্ছি। দেখো, তো 2 নম্বর কোশ্চেন আসে, দেখো, একটি বিদ্যুৎ সরবরাহ লাইনের 70 মিটার অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, লাইনের 2 মিটার নিচে চুম্বক ক্ষেত্রের মান কত, তাই না? সো যেহেতু বিদ্যুৎ সরবরাহ লাইন 2 মিটার নিচে, ডিরেক্ট ইকুয়েশন, ওকে, ডিরেক্ট ইকুয়েশন সোজা তারের জন্য এটা আমরা অ্যাপ্লাই করব। সো বি ইকুয়াল টু নিউ নটের মান হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 ইনটু আই এর মান হচ্ছে 70 অ্যাম্পিয়ার, তাই না? আর হচ্ছে 2 পাই ইনটু এর মান হচ্ছে 2 মিটার নিচে, তাই না? 2 মিটার নিচে, ওকে। সো সেক্ষেত্রে এর মান হচ্ছে 2, তাই না? যে নিউ নট আই এর মান 70 বলছে, তারপর 2 পাই আর এর মান হচ্ছে 2, তাহলে 2 পাই এটা কাটলে 2 হয়, আর এই 2 এর সাথে এই 2 কাটা যায়, তাইলে কত হয়, 7 ইনটু শূন্যটা এখানে বাদ হয়ে যাবে এক ঘর, -6 এত টেসলা, তাই না? 7 ইনটু 10 টু দি পাওয়ার -6 টেসলা, তাই না? তো ক্যালকুলেশনে কাটাকাটি কিন্তু খুবই সহজ, এবং ভর্তি পরীক্ষায় এরকম অধ্যায় কোশ্চেন দিলে এই সহজ ক্যালকুলেশনে দিবে। কারণ লক্ষ্য করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15-16 কোশ্চেন হচ্ছে এইটা, তাই না? যে যারা একটু বুঝে পড়ে গেছে তারা সবাই পারছে। আচ্ছা, তো তাইলে এখানে আমি একটু কাজের কথা বলে দিই। দেখো, বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রে এত, n ইকুয়াল টু হচ্ছে l বাই টুয়াইস পাই আর, তাই না? এটা তো বুঝতে পারতেছো। আর বিদ্যুৎবাহী লম্বা সরু তারের ক্ষেত্রে হচ্ছে ইকুয়েশন এটা, এবং এখানে एग्जांपल 1 2 3 এই তিনটে একটু
করে ফেলবা, ঠিক আছে, হাতে করে ফেলা ট্রাই করবা। 1 2 এখানে তো করলাম। তারপর 3 নম্বর কোশ্চেন দেখো, একই নিয়ম, মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট পাস হবে সেন্টিমিটারকে মিটার নিয়ে কাজ করলে অ্যান্সার চলে আসবে। আচ্ছা ওকে, 4 নম্বর কোশ্চেন হচ্ছে ব্যাসার্ধ আর এর মান এত, ওকে, এতবার ভ্রমণ করে কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত, এটা দিয়ে আমাদের একটু আগে যে সূত্র দেখাইলাম এই সূত্র ইউজ করে তুমি হচ্ছে কি করে ফেলতে পারবে বলো, নিউ নট আই, আই এর মানটা হচ্ছে তুমি বের করে ফেলতে পারবে, তাই না? তো সেই হিসেবে চুম্বক ক্ষেত্রের মানটা তুমি পেয়ে যাবা। ওকে, তো এই হলো আমাদের কথা। তারপর আচ্ছা ওকে, এইখানে এরপরে তো দেখো পাশাপাশি নিয়ে এখানে আর কোনো ঝামেলা নাই। এখানে পরের যে কোশ্চেন্স গুলো দেওয়া আছে এই কোশ্চেন্স গুলো সবগুলাই একই নিয়ম, তুমি জাস্ট হচ্ছে প্র্যাকটিস করে করে দেখাবা, ঠিক আছে? যে 10 টেসলা, 1 টেসলা সমান হচ্ছে কত বলো তো? 1 টেসলা সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 4 গস, তাই না? তো 10 টেসলা হচ্ছে 10 দ্বারা গুণ হয়ে যাবে, 10 টু দি পাওয়ার 5 গস হয়ে যাবে, তাই না? সো এইভাবে ডাটাগুলো বেসিক ডাটা ওকে আমরা ফুলফিল করব। 24 নম্বরে হচ্ছে কত? 1 টেসলা সমান হচ্ছে 1 ওয়েবার পার মিটার স্কয়ার, তাই না? এই যে নরমাল যে বেসিক ডাটাগুলো আছে এই থিওরিগুলোর জন্য একটা শীট আমি দিয়ে দিব থিওরির জন্য শুধু, আর বইতে তোমাদের পড়তে হবে ইসাক স্যারের বই থিওরির জন্য, পড়লে এই থিওরিটিক্যাল কোশ্চেনগুলো তোমার সলভ হয়ে যাবে। আর ম্যাথমেটিক্যাল টার্মগুলো নিয়ে তো আমরা কথা বললামই। জাস্ট আবারও বলি, এখানে ঝামেলা একেবারেই কিছু নাই। এই দুইটা সূত্রের মধ্যে এই যে প্রথমত এই সূত্রগুলোর মধ্যে তো কোনো ঝামেলাই নাই। এই দুইটা সূত্রের মধ্যে কাহিনী হচ্ছে ডিরেক্টলি ডাটা বসাবা, যে শর্ত কোশ্চেন দিছে ওই যে ঘূর্ণনদুরির একটা ব্যাপার আছে পরিধি নিয়ে, যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম, এই যে এই পরিধির ব্যাপারটাই, ঠিক আছে? সো পরিধি নিয়ে যে ডাটাটা দিছে সেটা চিন্তা করে বসাবা আর ডিরেক্টলি মান বসাবা, অ্যান্সার চলে আসবে, এই হলো কথা। বিহসেবার সূত্রের বড় যে সমীকরণটা লিখলাম ওইটা তো একই কথা, ডিরেক্টলি ডাটা বসাবা অ্যান্সার চলে আসবে। আর প্রথম যে দুটো সূত্র শিখাইলাম, এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা আর হচ্ছে আইএলবি সাইন থিটা, তাই না? তো সেখানে থিটাটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের সাথে উৎপন্ন কোণ, চুম্বক ক্ষেত্রের অবিলম্বের সাথে না, চুম্বক ক্ষেত্রের সাথে উৎপন্ন কোণ। সো ওইখানে যদি চুম্বক ক্ষেত্রের অবিলম্বের সাথে দেয় তাহলে চুম্বক ক্ষেত্রের সাথে 90 থেকে বিয়োগ করে চুম্বক ক্ষেত্রের সাথে উৎপন্ন কোণ নিয়ে নিবা, আর তারপর বাকি ডাটাগুলা হচ্ছে সূত্রের মধ্যে বসাবা, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে কথাটা? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এইটুকু নিয়ে কথা। চুম্বক প্রবাহের যে তড়িৎ প্রবাহের চুম্বকীয় পার্টে এইটুকু তো বা একটা বড় অংশ আমরা শেষ করে ফেললাম। এবার পরের অংশ নিয়ে আমি যাই। পরের অংশ হচ্ছে ধরো টর্কের একটা কনসেপ্ট আছে আর সমান্তরাল পরিবাহীর একটা কনসেপ্ট আছে, দুটো কনসেপ্টই ভর্তি পরীক্ষায় আসে দরকারি। আর চুম্বক ভ্রামকের একটা কথা আছে, ওটা দিয়ে অনেকগুলো এমসিকিউ দেখি। সো এই 3-4টা কথা আমি একটু বলে দিচ্ছি, দেখো খুব ছোট ছোট জিনিস, ঝামেলা নাই। সো এখানে কথা হচ্ছে যদি আমাদের সমান্তরাল দুটি সমান্তরাল পরিবাহী, একটা হচ্ছে I1 কারেন্ট যাচ্ছে আর একটা হচ্ছে I2 কারেন্ট যাচ্ছে, তাদের উভয়ের দৈর্ঘ্য হচ্ছে L, ওকে, আর দূরত্ব হচ্ছে R, তাই না? যে দূরত্ব R দিলাম অথবা D দেয়, সো এদের মাঝখানে কোন একটা বিন্দুতে যদি একটা চার্জ রাখা হয় সেক্ষেত্রে সেটা কি পরিমাণ হচ্ছে বল প্রাপ্ত হবে এদের দ্বারা, ঠিক আছে? তো সেটা আমরা বের করব। সে বল F ইকুয়াল টু হচ্ছে নিউ নট বাই 4 পাই অফ I1 I2 ডিভাইড বাই ডি স্কয়ার ইনটু এল, তাই না? যে এই জিনিসটা সূত্রটা এরকম করে আসে, ওকে, নিউ নট বাই 4 পাই হচ্ছে সূত্রটা হচ্ছে এটা, এটা হচ্ছে আচ্ছা 4 পাই না, এটা আমি ভুল লিখছি, ওকে, নিউ নট বাই টুয়াইস পাই এ, ওকে, নিউ নট অফ I1 I2 ডিভাইড বাই টুয়াইস পাই এ অফ এল। এই হচ্ছে আমাদের দুইটা সমান্তরাল পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট পাস করে তাহলে সেক্ষেত্রে মাঝখানে একটা চার্জ রেখে দিলে কি পরিমাণ বল প্রাপ্ত হবে এই চার্জের জন্য, সেটা আমরা বের করবো। এবং এই ক্ষেত্রে যদি একই দিকে আমাদের হচ্ছে কি হয় কারেন্ট পাস হয় তাহলে বলগুলো হয় আকর্ষণধর্মী হয় মোস্ট প্রবাবলি, আর হচ্ছে যদি বিপরীত দিকে বল পাস হয় তাহলে বলটা বিকর্ষণধর্মী হয়, ঠিক আছে? সো এটা উল্টা, আসলে একই দিকে হলে আকর্ষণধর্মী, বিপরীত দিকে হলে বিকর্ষণধর্মী, মোস্ট প্রবাবলি এরকম। তোমরা একটু ইসাক স্যারের বই থেকে এই বলের ডিরেকশনের ব্যাপারটা লাইন একটা আছে লেখা আছে, ওইটা একটু দেখে নিবা, তাহলে ওইটা পরীক্ষা আসে আবার, ওটা লাগবে। আচ্ছা ওকে, তো এই জায়গায় কোশ্চেনটা যেটা আসে সেটা হচ্ছে ধরো I1 এবং I2 যদি সমান হয়ে যায় তাইলে কি হয়, তাইলে হচ্ছে বল F equal to নিউ নট অফ I স্কয়ার ডিভাইড বাই টুয়াইস বাই A অফ L, এই শর্ত আসে, তাই না? আচ্ছা, তো এইটুকু তো সবাই বুঝতে পারছো এই শর্তটা। তাহলে এখানে বলের সাথে আমাদের ভিতরে যে দূরত্ব এটা তো আমরা এই দ্বারা প্রকাশ করলাম, এটা সম্পর্ক কি বলো, যে F সমানুপাতিক I স্কয়ার ডিভাইডেড বাই A, তাই না? বা D, ওকে, এটাতে লিখতে পারলাম, তাই না? ওকে, যে দৈর্ঘ্যটাকে কনস্ট্যান্ট ধরে নিয়ে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যদি তোমাকে বলে যে তড়িৎ প্রবাহ দ্বিগুণ করা হলো আর দূরত্ব 3 গুণ করা হলো, ওকে, বলদ্বয়ের তড়িৎ প্রবাহগুলোর জন্য বল এই যে তড়িৎ প্রবাহ দুইটা হচ্ছে আমি দ্বিগুণ করলাম, একই মানের তড়িৎ প্রবাহ দুইটা তারের মধ্যে দিয়ে প্রবাহিত করতেছি এবং সেই তড়িৎ প্রবাহ দ্বিগুণ করা হয়েছে আর মধ্যবর্তী দূরত্ব
3 গুণ করা হয়েছে, এক্ষেত্রে আমাদের মাঝখানে যে চার্জটা আছে সেই চার্জটা কি পরিমাণ বল প্রাপ্ত হবে, তাই না? তো সেই বল F ইকুয়াল টু হবে F সমানুপাতিক, দেখো তড়িৎ প্রবাহ দ্বিগুণ মানে 2 স্কয়ার, আর এটা হচ্ছে 3 গুণ, তাহলে সমানুপাতিক 4/3। F সমানুপাতিক 4/3 মানে হচ্ছে বল আগের থেকে 4/3 গুণ হয়ে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা তো বুঝতে পারছো। এখন এটা হচ্ছে আমরা যে ম্যাথটা আছে এটা একটু দেখো, দেখলে ভালো হয়। এই যে হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19, দেখো দুটি সমান্তরাল পরিবাহী তারের মধ্য দিয়ে এফ বলে আকর্ষণ বিকর্ষণ করতে যাই হোক, তার দ্বয় তড়িৎ প্রবাহ দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্বকে 3 গুণ করা হলে প্রতি একক দৈর্ঘ্য মানে এল এর মান হচ্ছে 1, সেজন্য এল বাদ হয়ে যাবে। একক দৈর্ঘ্যে বলের মান হবে কত বলো? এই যে 4/3 আসছে, তার মানে 4F/3, 4/3 আসছে, তার মানে 4F/3 হবে এটার জন্য অ্যান্সার, ঠিক আছে? 4/3 হবে এটার জন্য অ্যান্সার। আচ্ছা, তো এবার লক্ষ্য করো আরেকটা কোশ্চেন দেখো, এখানে ইলেকট্রন এবং প্রোটনের কথা বলছে, আমাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাদের মধ্যে চুম্বকীয় বল হবে সমান এবং বিপরীত। সমান কেন? ইলেকট্রন এবং প্রোটনের চার্জ দ্বয় পরস্পর সমান। আর বিপরীত কেন? যে ইলেকট্রনের চার্জ মাইনাস, প্রোটনের চার্জ প্লাস। সো এদের ক্ষেত্রে আমাদের সমান এবং বিপরীত এইটাই মেইনটেইন হবে। আর এরপর কথা হচ্ছে এই যে আমাদের চুম্বক ক্ষেত্র এখানে দেওয়া আছে, তার উপর চুম্বক বল, ওকে, এফ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে কিউই, এটা আমাদের যাবে, তাই না? জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোশ্চেন নাম্বার 3। আচ্ছা, 3 এর ক্ষেত্রে অ্যান্সার কত হবে? 3 এর ক্ষেত্রে হবে, আচ্ছা ওকে, এখানে সরি, এখানে কি বলতেছি, চুম্বক ক্ষেত্র দেওয়া আছে, বেগ দেওয়া আছে, চুম্বক বল F ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা, তাই না? সো এফ ভেক্টর ইকুয়াল টু কিউ অফ ভি ক্রস বি, অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার, যেটা আমরা একটু আগে শিখেছিলাম, তাই না? আচ্ছা, 3 নাম্বার গেল, 4 নাম্বার 5 নাম্বারটা এখানে করলাম, 6 নাম্বারটা একই কথা। আচ্ছা, ওকে, আলোক তরঙ্গ কিভাবে হয় বলতো? এই যে বিদ্যুৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র যদি পরস্পর লম্বভাবে কাজ করে, তাহলে একটা ফ্লাক্স ক্রিয়েট হয়, একটা স্পার্ক ক্রিয়েট হয়, সেখান থেকে আমরা আলোক তরঙ্গটা পাই। সো অপশন নাম্বার ডি হবে এটা। আর এখানে যেটা বলা আছে দেখো, এক্স অক্ষ বরাবর চুম্বক ক্ষেত্র, ওয়াই অক্ষ বরাবর যদি তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই হয়, তাহলে চুম্বক ক্ষেত্রটা অবশ্যই পাওয়া যাবে জেড অক্ষ বরাবর, অবশ্যই পাওয়া যাবে কোন অক্ষ বরাবর? জেড অক্ষ বরাবর, ওকে। কারণ তড়িৎ প্রবাহ, তড়িৎ চুম্বক এবং হচ্ছে তড়িৎ যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, স্পার্ক বা আলো, এগুলো পরস্পর লম্বালম্বি ভাবে কার্যরত হয়ে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা বল আছে যেটা হচ্ছে লরেন্জ বল। লরেন্জ বল হচ্ছে কি, যে লরেন্জ বলের ব্যাপারটা আশা করি প্রত্যেকেই শুনছো, তাই না? ম্যাথ বিজ্ঞানী লরেন্জের নাম অনুসারে লরেন্জ বলটা ক্রিয়েট হয়েছে। সেটা হচ্ছে একটা জায়গার মধ্যে একই সাথে একটা তড়িৎ ক্ষেত্রে অ্যাপ্লাই করলা এবং একটা চুম্বক ক্ষেত্রে অ্যাপ্লাই করলা। সো এখানে তুমি যদি একটা ইলেকট্রনকে নিয়ে যাও, মানে একটা আধানকে নিয়ে যাও, তাহলে কি হবে? সে একই সাথে তড়িৎ বলের জন্য, তড়িৎ ক্ষেত্রের জন্য একটা তড়িৎ বল প্রাপ্ত হবে, আর চুম্বক ক্ষেত্রের জন্য একটা চুম্বক বল প্রাপ্ত হবে। এদের যে সমষ্টি, ওকে ওকে, তো সেটাই হচ্ছে আমাদের লরেন্জ বলের পরিমাণ। সো লরেন্জ বল F ইকুয়াল টু হচ্ছে কি, তড়িৎ ক্ষেত্রের জন্য যে বল সেটা হচ্ছে QE, আর চুম্বক ক্ষেত্রের জন্য যে বল সেটা হচ্ছে F ইকুয়াল কিউ অফ ভি ক্রস বি। এটা হচ্ছে আমাদের লরেন্জ বলের কথা। তো সেক্ষেত্রে তোমাকে যদি বলে যে ইলেকট্রনটাকে, আধানটাকে যে তড়িৎ চৌম্বক ক্ষেত্রের দিকে গতিশীল করা হয়েছে, তো তখন চৌম্বক ক্ষেত্রের দিকে যদি গতিশীল করা হয়, সেক্ষেত্রে থিটার মান 0 ডিগ্রি হয়ে যাবে। সো কিউ ভিবি সাইন থিটা, সেক্ষেত্রে সাইন থিটার মান 0 হয়ে যাবে, তখন চৌম্বক বল 0 হয়ে যাবে, তখন শুধুমাত্র F ইকুয়াল টু কিউই এই বলটুকু এক্সিস্ট করবে। এটা নিয়ে একটা কোশ্চেন সাস্টে আসছিল, দেখো আমি তোমাদেরকে কোশ্চেনটা দেখাই, তাহলে তোমাদের জন্য কোশ্চেনটা বুঝতে সহজ হবে, ওকে। আচ্ছা, এই যে এখানে সাস্টের কোশ্চেনটা, এই যে হ্যাঁ 25 নম্বর কোশ্চেন দেখো, একটি ইলেকট্রনকে এত চুম্বক ক্ষেত্রে, বিদ্যুৎ ক্ষেত্রে এবং এত চুম্বক ক্ষেত্রের সাথে এত বেগে ধাবিত হলো, লরেন্জ বলের পরিমাণ কত? বেগ এবং চুম্বক ক্ষেত্রের দিক একই। সো বেগ এবং চুম্বক ক্ষেত্রের দিক একই, এটা বলার কারণে কিন্তু এখানে কি হয়ে যাবে, আমাদের চুম্বক বল 0 হয়ে যাবে, তাই না? সো তখন এখানে শুধুমাত্র তড়িৎ বল পাওয়া যাবে, আর সেই তড়িৎ বল F ইকুয়াল টু কিউই, তাই না? কিউ হচ্ছে আমাদের আদান, এই যে এখানে ইলেকট্রন বলছে, আর ই হচ্ছে এই যে বিদ্যুৎ ক্ষেত্র, তাই না? এই দুটো গুণ করে দিলে অ্যান্সার চলে আসবে। 1670 সাস্টের ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবা। আর এখানে দেখো এই যে কত কোণে থাকলে সর্বোচ্চ অনুভব হবে? 0 ডিগ্রি, তাই না? লরেন্জ বলের ইকুয়েশন, এই যে F ইকুয়াল টু এই যে কিউ, যে আদান কমন নিয়ে নিলে সূত্র হয় এটা, তাই না? তারপর হচ্ছে লরেন্জ বলের রাশিমালা দেখো, কিউ অফ ভি ক্রস বি। এই কোশ্চেন গুলো দেখো এখানে দিয়ে রাখছে, সহজ সহজ কোশ্চেন, ওকে। স্থির চার্জের উপর চার্জের বেগ যদি 0 হয়, আমাদের বলের মান তো 0ই হবে, তাই না? যে ভি এর মান 0 হলে বলের মান তো 0 হবে। আচ্ছা, সো এখানে কোশ্চেন যেগুলো দেওয়া আছে এগুলো সবগুলোর কনসেপ্ট মোটামুটি আমি বলে ফেলছি, ঝামেলা নাই। আচ্ছা, ওকে, সো এখন আমরা পরের কনসেপ্টে যাব। আশা করি এটুকু বোঝা নিয়ে কারো কোনো সমস্যা নাই, সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারতেছো। আচ্ছা, ওকে, তো এই জায়গায় আমরা পরের যে কনসেপ্টে যাব, পরের কনসেপ্টে আসলে আহামরি বেশি কনসেপ্ট না, একটা হচ্ছে টর্ক নিয়ে কথা, ঠিক আছে? সো টর্কের ব্যাপারটা আমি একটু তোমাকে বলি তোমাদেরকে, সেটা হচ্ছে
বেসিকটা দিয়ে বলে দিই, নর্থ সাউথ, ঠিক আছে। ওকে, সো নর্থ থেকে কি হবে, সাউথের দিকে আমাদের বল রেখাগুলো যাবে, তাই না? নর্থের দিকে থেকে সাউথের দিকে বল রেখাগুলো যাবে। আচ্ছা, ওকে, নর্থ থেকে সাউথের দিকে বল রেখাগুলো যাবে। এবার এখানে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে এখানে আমরা একটা পাথ রাখবো, ঠিক আছে, একটা পাথ রাখবো। আচ্ছা, আমি একটু মার্কারটা চেঞ্জ করি, কালি তো শেষ, কালি দেয় সমস্যা। ওকে, তো ধরো এটা হচ্ছে পি কিউ আর এস, ঠিক আছে। পি কিউ আর এস হচ্ছে এটা রাখলাম, এবং এই বরাবর আমাদের কারেন্ট পাস হচ্ছে এই ডিরেকশনে। সো এখন এখানে কি পরিমাণ বল প্রাপ্ত হবে এটা আমরা মেনটেন করব। সেক্ষেত্রে বলো পি কিউর এবং হচ্ছে চুম্বকের ডিরেকশন একই দিকে না, পি কিউ এবং আর এস এর জন্য। আর এস হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো সেটা নিয়ে কোনো সমস্যা নাই, তার কারণ হচ্ছে আমাদের সাইন 180 এর মধ্যে 0 হয়। সো এই জায়গায় এফ অফ পি কিউ এবং এফ অফ আর এস ইকুয়াল টু হবে এই যে আইএলবি সাইন 0 ডিগ্রি সমান হয়ে যাবে 0, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে এফ অফ কিউআর, তাই না, কিউআর এবং আর এই যে এসপি এটা নিয়ে আমরা বের করব। তো কিউআর এর ক্ষেত্রে আইএলবি সাইন 90 ডিগ্রি এটা আসবে সমান হবে আইএলবি, এবং এটা যে ডিরেকশন হবে সেটা হবে, হিসাব করে দেখবা এই যে এখানে যে আমাদের তিনটা আঙ্গুল দিয়ে যে আমাদের বের করা যায় এটা বলের ডিরেকশন, তাই না, চুম্বক ক্ষেত্রের সাথে মিলিয়ে এটা হবে এইটার সাথে তল হিসাব করলে যেটা আসবে সেটা হচ্ছে দিকটা হবে কুণ্ডলীর তল বরাবর বাহিরের দিকে। এটা একটু হিসাব করে নিবা, ঠিক আছে, চেক করে নিবা, এটা তোমরা পারবা। আর এফ ইকুয়াল টু এসপি আইএলবি সাইন 90 ডিগ্রি সমান আইএলবি হবে, কিন্তু এটা দিকটা হবে এটা ঠিক বিপরীত, ঠিক আছে, কুণ্ডলীর তল বরাবর ভিতরের দিকে। তো একটা হচ্ছে বাইরের দিকে বল আর একটা ভিতরের দিকে বল, তাহলে অটোমেটিক কুণ্ডলীটা ঘুরবে। এভাবে হচ্ছে আসলে বৈদ্যুতিক মোটরের ভিতরে এটা ঘুরতে থাকে চুম্বক ক্ষেত্রের প্রভাবে। তো এই হচ্ছে আমাদের এইটা নিয়ে কথা। আর এই জায়গায় টাউ ইকুয়াল টু এফ ক্রস বি, ঠিক আছে। আচ্ছা, টাউ ইকুয়াল টু এফ ক্রস বি, এফ ক্রস বি এর ব্যাপারটা হচ্ছে এই যে এখানে এই ডিরেকশনটা হচ্ছে আমাদের বি। আচ্ছা, ওকে, মানে টোটালি যে ব্রেডটা আছে। আচ্ছা, ওকে, এবং এফ ক্রস বি এখান থেকে যেটা লেখা যায় সেটা হচ্ছে আই এল বি ইন্টু বি, তাহলে এল এবং বি দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল হচ্ছে ক্ষেত্রফল আই এ বি, টাউ ইকুয়াল টু আই এ বি, এই সূত্রটা এভাবে আসে, ঠিক আছে, টাউ ইকুয়াল টু আই এ বি। আচ্ছা, আর এরপর হচ্ছে টাউ ভেক্টর যদি বলি আই অফ এ ক্রস বি, আই এ বি আই অফ এ ক্রস বি। আচ্ছা, আজানটা শেষ হোক। ওকে, তো এখানে ভেক্টরের ব্যাপারটা কিভাবে আসছে, যে বইতে লাইনটা লেখা ছিল সুন্দর মতো, যে এই কুণ্ডলী, এই যে ইয়াটা যদি আমাদের কুণ্ডলী তলের সাথে চুম্বক ক্ষেত্রটা
কুণ্ডলী তলের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে থাকে তখন ওই যে আমাদের টাউ ইকুয়াল টু IAB cos 90 মাইনাস থিটা লেখা হয়, তাই না? ক্যালকুলেশন করে সেখান থেকে আসলে আমাদের ভেক্টর ইকুয়েশনে চলে যাওয়া, তাই না? যে সমান সাইন থিটা হয়ে যায়, আর সাইন থিটা চলে আসলে তখন হচ্ছে আমাদের এই যে ক্রস গুণনের ব্যাপারটা চলে আসে, তাই না? যে AB সাইন থিটা যখন আসে তখন হচ্ছে আমাদের সাইন থিটা ভ্যানিশ হয়ে গেলে এই যে A ক্রস B ইকুয়াল টু AB সাইন থিটা সেই শর্তে ক্রস গুণফলটা চলে আসে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের টর্কের ব্যাপারটা। আর টর্ক মানে তো ঘূর্ণন, তো সেই হিসেবে দুইটা ডিরেকশন দুই দিকে আসে, একটা হচ্ছে ভিতরের দিকে বাইরের দিকে, তাই না? এই যে কিউআর এর জন্য, আর একটা হবে ভিতরের দিকে, এটা হচ্ছে তার ঠিক উল্টা ভিতরের দিকে। অটোমেটিক যদি এই জিনিসটাকে আমরা এই বরাবর এবং এই বরাবর দুই বরাবর বল প্রয়োগ করি তাহলে অটোমেটিক ঘুরবে, তাই না? তো সেই জিনিসটা এখানে ঘটে। আচ্ছা, তো এইটুকু বোঝানোর পর আমাদের এরপরে যে ব্যাপারগুলো আমরা শিখবো, অল্প একটু অংশ বাদ আছে এই জায়গায়, সেটা হচ্ছে চুম্বক ভ্রামক। ওকে, চুম্বক ভ্রামক M ইকুয়াল টু NIA, এই জিনিসটার সূত্র ডিরেক্টলি ম্যাথে অ্যাপ্লাই করতে হয়, এই জিনিসটা অ্যাপ্লাই করবা। আর তারপর হচ্ছে দ্বন্দ্বের ভ্রামক টাউ ইকুয়াল টু হচ্ছে MH সাইন থিটা, তাই না? এই জিনিসগুলো নিয়ে ব্যাখ্যা আমরা কলেজে পাইছিলা। আর আরেকটা ইম্পর্টেন্ট থিং যেটা আমরা আলোচনা করি সব সময়, আচ্ছা, সেটা হচ্ছে হল বিভব। হল বিভব মানে কি, যে এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র আর ওয়াই অক্ষ বরাবর যদি চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করো তাহলে জেড অক্ষ বরাবর একটা বিভব পার্থক্য ক্রিয়েট হবে, ঠিক আছে? একটা বিভব পার্থক্য ক্রিয়েট হবে এবং এটা ম্যাথমেটিক্স বিজ্ঞানী হল এটা সর্বপ্রথম আবিষ্কার করছে বলে তার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে হল বিভব, তাই না? তো সেই হল বিভবের ইকুয়েশন ভি হল ইকুয়াল টু হচ্ছে ই হল ইনটু ডি, তাই না? তো বা হচ্ছে ভিবিডি আর এটা হচ্ছে বিআই ডিভাইড বাই এন টি কিউ, তাই না? এই সূত্রগুলো আমাদের হল বিভবের জন্য ছিল। আশা করি এই সূত্রগুলো দিয়ে ম্যাথ নরমালি আসে না, খুব কম আসে, কারণ এগুলো দিয়ে ম্যাথের ডাটা দিলে ক্যালকুলেটর ছাড়া অঙ্কগুলো করা যায় না, এই জন্য হল বিভব দিয়ে নরমালি এমসিকিউ কম আসে। তবে থিওরিটা একটু পড়ে রাখবা, বইয়ের যে শর্তগুলো আছে আর সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক কোনটার সাথে কি দেওয়া আছে এটা একটু ঠিকঠাক মতো বুঝে রাখতে হবে, ঠিক আছে? তাহলে হল বিভবটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, হল বিভবের পর আমাদের এই যে তড়িৎ প্রবাহের চুম্বকীয় পার্টটা কমপ্লিট। তড়িৎ প্রবাহের চুম্বকীয় পার্টে আর কিছু নাই, আর হচ্ছে এখন চুম্বকত্ব অংশটুকু আছে না? আচ্ছা, তো চুম্বকত্ব অংশটুকু হচ্ছে আজকে শেষ করে দিব, অল্প একটু অংশ, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, নাকি নেক্সট ক্লাসে নিব? নেক্সট ক্লাসে না নিয়ে আজকে শেষ করে দিই, এটা ভালো হয়, তাইলে হচ্ছে অধ্যায়টা শেষ হইলো, তাই না? যে এইগুলো আসলে অ্যাডমিশনের ব্যাচে এটা সর্বোচ্চ 40 মিনিট আমরা পড়াই, কারণ সময় পাওয়া যায় না, 40 মিনিটে শেষ করা হয়। আচ্ছা, তো চুম্বকত্ব পার্ট নিয়ে একটু কথা বলে দিই। চুম্বকত্ব পার্টে আসলে আমাদের তিনটা জিনিস পড়ার আগে, একটা হচ্ছে বিনতি, আজান দিয়ে দিচ্ছে যেহেতু সমস্যা কিছু নাই, একটা হচ্ছে তারপর বিচ্যুতি, আর হচ্ছে ভূচুম্বকের উপাংশ। এই তিনটা কনসেপ্ট হচ্ছে আমাদের চুম্বকত্ব পার্ট নিয়ে কথা বলা হয়, এবং ওখানে অবশ্যই আপনাদের যে কাজটা করতে হবে, ফেরোচুম্বক, প্যারা, ডায়া, এই তিন প্রকার চুম্বকের পার্থক্যগুলো আমাদের বই থেকে, ইসাক স্যারের বই থেকে মুখস্থ করতে হবে, এগুলো থেকে এমসিকিউ আসে। ওকে, তিন প্রকার চুম্বকের মধ্যে যে পার্থক্যগুলো আছে এই পার্থক্যগুলো, ওকে, কোনটার বৈশিষ্ট্য কি, কোন ওই বা কম্পারিজন যেগুলো দেওয়া আছে, অনেকগুলো কম্পারিজন দেওয়া আছে, এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? এগুলো পরীক্ষায় ভর্তি পরীক্ষা আসে, মেডিকেলও আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় আসে, অন্য ইউনিভার্সিটিতেও পাবে। আচ্ছা, সো বিনতি কি, সেটা হচ্ছে আমাদের এই জিনিসগুলো বুঝতে গেলে আমাদের দুটো টার্ম জানা লাগে, একটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল, আর একটা হচ্ছে চুম্বক মধ্যতল। ভৌগোলিক মধ্যতল আর একটা চুম্বক মধ্যতল। আশা করি ডেফিনিশন গুলো জানো, তো আমি একবার বলে দিই। সেটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল হচ্ছে কি, যে পৃথিবীর উত্তর দক্ষিণ দিক বরাবর যে তলটা কল্পনা করা যায় সেটাকে বলা হয় ভৌগোলিক মধ্যতল। ওকে, ধরো এটা হচ্ছে আমাদের, দেখো এই যে এটা ধরো যে নর্থ সাউথ, উত্তর দক্ষিণ দিক বরাবর প্রথম কথা, এবং ভূমির সাথে লম্ব, এটা ধরো যে আমাদের টোটালি ভূমির সাথে লম্ব বরাবর এই বোর্ডটা আছে। সো উত্তর দক্ষিণ দিক বরাবর এবং ভূমির সাথে লম্ব বরাবর এই তলটা আমি কল্পনা করতে পারতেছি, তাহলে এই তলটাকে বলবো আমরা ভৌগোলিক মধ্যতল। আর চুম্বক মধ্যতল হচ্ছে কি, যে একটা দণ্ডচুম্বককে তুমি যদি ঝুলে রাখো তাহলে কি হবে, সেটা উত্তর দক্ষিণ দিক বরাবরই থাকবে, কিন্তু আসলে সেটা ইকুইভ্যালেন্টলি উত্তর দক্ষিণ দিক বরাবর থাকে না, সেটা হচ্ছে কি একটা উঁচু নিচু অবস্থায় থাকে, ঠিক আছে? সো এই উঁচু নিচু অবস্থায় দণ্ডচুম্বকে যে তলটা ক্রিয়েট করতে পারবা এটাকে বলা হয় চুম্বক মধ্যতল। তো সেক্ষেত্রে এই জিনিসটাকে এভাবে আমরা কম্পেয়ার করে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? এই জিনিসটাকে আছে। সো এই যে সেকেন্ড যে তলটা আঁকলাম এই তলটাকে বলতেছি আমরা চুম্বক মধ্যতল। আচ্ছা, এবার কথা হচ্ছে আমাদের
বিনতিকোণ, তাই না? সো বিনতি এবং বিচ্যুতি নিয়ে কথা। সো ভৌগোলিক মধ্যতল এবং চুম্বক মধ্যতল এটার মধ্যে কি একটা বিচ্যুতি ঘটছে না? তো এটাকে বলা হয় আমাদের বিচ্যুতি কোণ, প্রকাশ করা হয় থিটা দ্বারা। এই যে ভৌগোলিক মধ্যতল এবং চুম্বক মধ্যতলের মধ্যবর্তী যে কোণ, এটাকে বলা হয় বিচ্যুতি কোণ, প্রকাশ করা হয় থিটা দ্বারা। ওকে, আর বিরতি কোণ প্রকাশ করা হয় ডেল দ্বারা। প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতিকে প্রকাশ করতাম ডেল দ্বারা, আর এখানে বিচ্যুতিকে প্রকাশ করে থিটা দ্বারা। কম্পারিজম আছে, পেঁচানো যাবে না, তাই না? আচ্ছা, ওকে। সো এই হচ্ছে আমাদের বিচ্যুতি নিয়ে কথা। ভৌগোলিক মধ্যতল এবং চুম্বক মধ্যতলের মধ্যবর্তী যে কোণটা আছে এটা হচ্ছে বিচ্যুতি কোণ। তাহলে বিরতি কোণ কোনটা? বিরতি কোণ হচ্ছে, দেখো আমি কি বললাম, সেটা হচ্ছে যে একটা দণ্ড চুম্বক, এটা ধরো যে আমাদের ভৌগোলিক মধ্যতল, ওকে, এই তলটা ভৌগোলিক মধ্যতল, আর দণ্ড চুম্বকটাকে ঝুলিয়ে দিচ্ছি, সেটা কিরকম করে থাকার কথা ছিল, এরকম করে থাকার কথা ছিল, কিন্তু আসছে কিরকম একটা কোণ করে। এটা হচ্ছে আমাদের চুম্বক মধ্যতল। কিন্তু চুম্বকটা আসলে এরকম করে থাকে না, সেটা সামনে পিছনে একটা কোণ করে থাকে, থ্রি ডাইমেনশনালি এরকম করে থাকে। থাকার কথা ছিল স্ট্রেটলি, কিন্তু থাকতেছে বললাম এরকম, তাই না, উপর নিচ, কিন্তু আসলে এরকম না, এই সামনে পিছনে একটা কোণ করে সে থাকবে। সামনে পিছনে যে কোণটা উৎপন্ন করে, ওকে, চুম্বক ক্ষেত্রের সাথে, সেটাকে বলতেছি আমরা আসলে কি কোণ বলো? বিনতি কোণ, যেটাকে প্রকাশ করা হয় ডেল দ্বারা। সো এই জায়গায়, ওকে, যে এই যে চুম্বক ক্ষেত্র বি, এই সামনে পিছনে কোণটাকে আমরা টু ডাইমেনশনালি দেখাতে পারি না আসলে, এটাকে এভাবে এক্সপ্রেস করে, এই হচ্ছে ডেল, যেটাকে বলি আমরা বিনতি কোণ, তাই না? এরপর এই বিনতি কোণের হরিজন্টাল উপাংশ, ওকে, সেটা হচ্ছে কি বি কস ডেল্টা, আর ভার্টিক্যাল উপাংশ বি সাইন ডেল্টা, তাই না? এবং এখান থেকে আমরা যখন স্কয়ার করব তখন হচ্ছে পাই, এই যে বি ইকুয়াল টু পাই, বি স্কয়ার ইকুয়াল টু পাই এইচ স্কয়ার প্লাস ভি স্কয়ার। তাহলে বি ইকুয়াল টু লেখা যায় রুট ওভার এইচ স্কয়ার প্লাস ভি স্কয়ার, ওকে, আর 10 ডেল্টা cos বাই সাইন, cos সাইন বাই cos ইকুয়াল টু 10 হয়, 10 ডেল ইকুয়াল টু হয় ভি বাই এইচ, তাই না? এই সূত্রগুলো এইভাবে আসে। আচ্ছা, এবং এই সূত্র আসার পর এখান থেকে অ্যাপ্লিকেশন আসে, এটা হচ্ছে দেখো, ডেলের মান যদি আমাদের 45 ডিগ্রি হয়, ওকে, বিনতি কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে 10 45 এর মান 1 হয়ে যায়, তখন ভি ইকুয়াল টু এইচ হবে, তাই না? সো এই যে হরিজন্টাল উপাংশ এবং ভার্টিক্যাল উপাংশ সমান হওয়ার জন্য বিনতি কোণের মান 45 ডিগ্রি হইতে হবে। আচ্ছা, সেকেন্ডলি কোশ্চেন চায় যে তোমাকে ধরো বললো হরিজন্টাল উপাংশ এবং ভার্টিক্যাল উপাংশের অনুপাত 1:√3 হলে, 1:√3 হলে বিনতি কোণের মান কত? সো তখন তো ইজিলি বুঝতে পারতেছো, 1:√3 মানে v by h equal to 1/√3। তাহলে 1/√3 সমান কত ডিগ্রি বলো? 10 30 ডিগ্রি। তার মানে বিরতি কোণের মান তখন চলে আসে 30 ডিগ্রি। তো এখানে আবার v is to h না দিয়ে h is to v ও দিয়ে দেয়, তো তখন আবার তোমাকে উল্টা ক্যালকুলেশন করা লাগে। তো এই বেসিকটা বুঝতে পারলে অঙ্ক করা নিয়ে কারো কোনো সমস্যা হয় না। এটা হচ্ছে আমাদের চুম্বকত্ব পার্টের থিওরি। সো আমরা একটু এবার লেকচার শিটের কোশ্চেনে যাই। দেখো, ও বেশি সমস্যা হবে না, এই টাইপ 3 এই সূত্রগুলো একটু দেখে নিবা, এবং এখানে 6টা কোশ্চেন আছে, 6-4টা কোশ্চেন, এগুলো দেখবা, ওকে। আচ্ছা, তো এবার দেখো, ভূচুম্বকের মান দিয়ে দিছে, বিরতি কোণ দিয়ে দিছে, আনুভূমিক উপাংশ মানে হরিজন্টাল উপাংশ বি cos ডেল্টা মানে 22.5 ইন্টু cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান কত বলো? হাফ, তাই না? তাহলে হাফ হলে এখানে হবে কত? 11 সামথিং ভাগ করে ক্যালকুলেশন করে করবা, ঠিক আছে? cos 30 ডিগ্রি মান শর্ত দিয়ে। cos 30 ডিগ্রি মান হাফ না, তো cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাই না? সো একটু হাতে ক্যালকুলেশন করবা। আচ্ছা, তারপর দেখো তারের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে কুণ্ডলীর মধ্যে দিয়ে এত চুম্বক দ্বিপোল, তাই না? দ্বিপোলের মান মোমেন্ট কত? সো চুম্বক মোমেন্টের সূত্র এখানে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, চুম্বক ভ্রামক, মেরু শক্তি বা চুম্বক ভ্রামক, এই যে দ্বন্দ্বের ভ্রামকের বা টর্কের মান দেওয়া আছে, চুম্বক মোমেন্টের এখানে ম্যাথ করা আছে, একটু দেখে নিবা। এই চুম্বক মোমেন্টের সূত্র হচ্ছে এটা, দেখো, চুম্বক মোমেন্ট ইকুয়াল টু মেরু শক্তি গুণ দৈর্ঘ্য m গুণ l, দৈর্ঘ্য গুণ করলেই অ্যান্সার চলে আসে। এই জিনিসগুলো একটু একটু দেখে নিবা, কম আসে পরীক্ষায়, তাও হচ্ছে একটু করে নিব। আর টাইপ নম্বর 4 এর ক্ষেত্রে এই যে সূত্রগুলো নিয়ে এতক্ষণ ধরে আলোচনা হচ্ছিল, এবং এখানে এই যে 5টা কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলো ঝামেলার না তেমন, মোটামুটি একই ডাটা, ওকে, এগুলো দিয়ে কোশ্চেন একটু করে ফেললেই হয়ে গেল। আর বেসিক থিওরির জন্য লাগবে মেরুতে যে ভূচুম্বকের মেরুতে বিনতি কোণ কত, এটা জানতে হবে। এই ডাটাগুলো নরমাল থিওরি, ডাটাগুলো করে ক্যালকুলেশন করবা, অ্যান্সার শেষ, এবং অধ্যায়টা শেষ। অধ্যায়টা শেষের পর লাস্টে হচ্ছে সেলফ টেস্টে অনেকগুলো কোশ্চেন এখানে টাইপ করা আছে, ঠিক আছে? 55টা কোশ্চেন নিচে অ্যান্সার দেওয়া আছে, এগুলো হচ্ছে একটু চেক করে নিবা, তাইলে তোমার প্রিপারেশন কমপ্লিট। তোমার ফুল প্রিপারেশন কমপ্লিট হওয়ার জন্য এই লেকচার শিটটা এনাফ। আর এই লেকচার শিট একটা সলভ শিট, আর একটা সলভ শিট হচ্ছে এই কোশ্চেনগুলোর অ্যান্সার, সেগুলো আমি পিডিএফ আকারে গ্রুপে দিয়ে দিব একটু পরেই, তোমরা ওইটা চেক করে মিলে পড়ে নিতে পারবা, ঠিক আছে? তাহলে আমাদের এই অধ্যায়টা এখানে শেষ হয়ে যাচ্ছে।
ঠিক আছে? নেক্সট লাইভে আমরা কি করব, তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়ার পরে এইখানে আরো দুটো শীট তোমরা পাবা। একটা শীট হবে কিসের জন্য বলো, একটা শীট হবে আমাদের এই লেকচার শীট যেটা দিলাম এটা সলভ শীট হিসেবে, ওকে, অ্যান্সার গুলো দেওয়া থাকবে। আরেকটা শীট দিব সেটা হচ্ছে থিওরি, ওকে, অ্যাসপেক্ট ফিজিক্স থেকে থিওরির অংশটুকুর পিডিএফ ফাইল তোমাদেরকে দিয়ে দিব। তাহলে তোমরা থিওরি গুলো প্র্যাকটিস করে ফেলবা, ম্যাথ গুলো প্র্যাকটিস করলা। প্র্যাকটিসটা তোমাদের কিন্তু অনেক ডাটা আমি দিয়ে দিচ্ছি, কন্টেন্ট দিয়ে দিচ্ছি প্র্যাকটিস করার জন্য। ঠিকভাবে প্র্যাকটিস করতে পারলে তোমরা কোনো পরীক্ষায় আটকাবা না, এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে? ওকে, তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। নেক্সট লাইভে আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব, পরবর্তী অধ্যায় নিয়ে। ঠিক আছে? অর্থাৎ আমাদের পরবর্তী অধ্যায় কি বলো, তড়িৎ চুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ, তাই না? অধ্যায় 5। ওকে, চুম্বকের সেকেন্ড অধ্যায়, অধ্যায় 5, এই অধ্যায় নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব। একটা ক্লাসে ওই অধ্যায়টা শেষ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।